আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। ব্যাকসিডক টক পডকাস্টের বিশেষ এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগতম। ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে এই বিশেষ আলোচনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। উচ্চ রক্তচাপ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রতি বছর এই দিনটি পালন করা হয়ে থাকে। উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, কিডনি ডিজিজ, স্ট্রোক ইত্যাদির ঝুঁকি বাড়াতে পারে। আবার সঠিক সময়ে যদি ধরা পড়ে এবং সঠিকভাবে যদি চিকিৎসা করা হয়, তাহলে আমরা অনেক প্রাণঘাতী রোগ থেকে নিজেদের রক্ষা করতে পারবো। এবারের ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার। আমরা আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে হাইপারটেনশনের চ্যালেঞ্জ, প্রতিরোধ এবং আজকের দিনের প্রতিপাদ্য বিষয় কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার কিভাবে সম্ভব এটা নিয়ে বিশদ আলোচনা করব এবং আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। এই আলোচনায় আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারহানা আহমেদ, সহযোগী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, এবং আমার সাথে উপস্থিত আছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক তৌফিকুর রহমান ফারুক, অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনার কাছে প্রশ্ন, বাংলাদেশে একটা পরিসংখ্যানে দেখা গেছে যে 50% রোগী জানে না যে সে হাইপারটেনশনে ভুগছে। এই ব্যাপারটি কেন? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে ডায়াগনস্টিক গ্যাপ, রোগীরা জানে না যে সচেতনতার অভাব, যে আমার হলো 50% রোগীর ক্ষেত্রেই যে তারা উচ্চ রক্তচাপ আছে। এর একটা অন্যতম প্রধান কারণ হলো যে প্রফেসর মাহমুদ ইসলাম যে বললেন যে সাইলেন্ট কিলার, নীরব ঘাতক উচ্চ রক্তচাপ। যেহেতু রোগীর সিমটম থাকে না, সুতরাং রোগী ডাক্তারের কাছে যায় না। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটা রোগীর স্ট্রোক হয়েছে বা হার্ট অ্যাটাক হয়েছে বা হার্ট ফেলার নিয়ে আসছে, আমরা রোগীকে প্রশ্ন করি আপনার তো অনেক প্রেশার, আপনি আগে ডাক্তার দেখাতেন না? রোগীরা বলে আমার স্যার কোনো সমস্যা ছিল না। অথবা অনেক ক্ষেত্রে বলে স্যার আমি ডাক্তারের কাছে গেছিলাম, আমার উচ্চ রক্তচাপ ধরা পড়ছে, কিন্তু আমাকে ওষুধও দিছে, কিন্তু আমি স্যার আমার যেহেতু কোনো কষ্ট নাই এই জন্য আমি ওষুধ খাই না। তাহলে এই যে যে সমস্যার যেগুলো হচ্ছে, এই যে এটা হলো যে সাইলেন্ট কিলার, অর্থাৎ রোগী যখন সমস্যা পড়তেছে তখন আমাদের কাছে আসতেছে ব্রেন স্ট্রোক নিয়ে বা হার্ট অ্যাটাক নিয়ে, তার আগে সে সচেতনতা ছিল না, কষ্ট হয় না, শেষে ওষুধ খায় না। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এই দুটোর ক্ষেত্রে এটা একটা সমস্যা, যেহেতু কোনো সিমটম হয় না, রোগী মনে করে সিমটম না হলে সেটা এটা যেহেতু দীর্ঘমেয়াদী আস্তে আস্তে সে রোগীর ক্ষতি করে, খুব গুরুত্বের সাথে নেয় না ওরা। এই গ্যাপটা আমরা কিভাবে? আচ্ছা, এই গ্যাপটার মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে, আসলে সমস্যা বিভিন্ন রেঞ্জ থেকে। একটা যেমন আমরা বললাম যে সাইলেন্ট কিলার, মানে এটা রোগের ক্ষেত্রে এটা সমস্যা, রোগের সিমটমলেস থাকে এটা সমস্যা। আর একটা হলো যে পেশেন্টের এন্ড থেকেও সমস্যা আছে, যে পেশেন্টটা আমরা যেমন রেগুলার চেক আপ করতে যাওয়ার কথা, আমরা বলি আপনার বয়স 30 বছর বা তার চেয়ে বেশি হয়েছে, আপনার ডাক্তারের কাছে উচ্চ রক্তচাপ আছে কিনা, বা ইভেন আমাদের হেলথ কমপ্লেক্স অথবা যে কোনো হসপিটালে যে আপনি চেক করেন যে আপনার উচ্চ রক্তচাপ, বা বাসায় আপনি অটোমেটেড মেশিন দ্বারা চেক করেন, এটা মানুষ চেক করতেছে না। তাহলে রোগীর এন্ড থেকে তাদের অ্যাওয়ারনেসের অভাব আছে, তাদের সচেতনতার অভাব। কিন্তু সাধারণত রোগীরা তো আমাদের কাছে আসে যখন কোনো সিমটম হয় বা অসুখে পড়ে, তখন একটা সাধারণ মানুষ যার কোনো অন্য কোনো সিমটম নাই, সে কোন বয়স থেকে তার এই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এগুলো মনিটর করা শুরু করবে? এখন যেহেতু অনেক কম বয়সী মানুষের মধ্যেই হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ধরা পড়তেছে, দীর্ঘমেয়াদী রোগ যেগুলো আছে আমরা এনসিডি বলি, নন কমিউনিকেবল ডিজিজ ধরা পড়তেছে। এই কারণে 30 বছর বা তারপর থেকে আসলে শুরু করা উচিত। যেটা আমরা আগে দেখতাম 40 বছর বা তারপরে হলে আপনার নিয়মিত চেক আপ করবেন, এটা আসলে 30 বছর এবং তারপর থেকে শুরু করা উচিত নিয়মিত চেক আপ করা, বিশেষ করে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, থাকুক বা না থাকুক। আর ফ্যামিলি হিস্ট্রি হলে তো কথাই নাই, যদি ফ্যামিলি থেকে হার্টের সমস্যা থাকে, ডায়াবেটিস থেকে, উচ্চ রক্তচাপ থাকে, তাহলে সেই ইচ্ছা করলে আরো আর্লি, অর্থাৎ 25 ইয়ার্স থেকে সে আসলে এই পরীক্ষাগুলো করতে পারে বা চেক করতে পারে তার এই সমস্যাগুলো আছে কিনা। এটা হলো রোগীর দিকতে সে মানে সচেতনতা অভাব। আর একটা জিনিস দেখতে, আমরা ফিজিশিয়ানের থেকেও, আমরা যে ফিজিশিয়ান আমাদেরও একটা সামাজিক কর্তব্য আছে যে রোগীকে অ্যাওয়ার করা, রোগীকে বলা, আর বিভিন্ন মাস মিডিয়ার মাধ্যমে বা সামাজিকও একটা রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকগতভাবে একটা দায়িত্ব আছে যে রোগীদেরকে সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন মিডিয়াতে এটা প্রচার প্রচারণা করা। এই জন্য যে 17 মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস, এই উচ্চ রক্তচাপ দিবস হিসাবে প্রোগ্রাম করছি, এটা একটা অংশ। তারপরে বিভিন্ন বিল করা, বিলবোর্ড করা বা যে পোস্টার ছাপানো অথবা সেমিনার, সিম্পোজিয়া এগুলো, অথবা র্যালি করা যেতে পারে। র্যালির মাধ্যমে আসলে এগুলা মানুষকে সচেতনতা করা যেতে পারে। রোগী যখন আমাদের কাছে আসে তখন মনে হয় ডাক্তারেরও দায়িত্ব থাকে যে সে বিশদভাবে ব্যাপারটা বুঝিয়ে বলবে। অনেক সময় দেখা যায় পেশেন্টদের মধ্যে মিসকনসেপশন কাজ করে যে প্রেশার বেশি ছিল, আমার কাছে আসলো, প্রেশার ওষুধ দিলাম, প্রেশারটা নরমাল হয়ে গেল, তারপর সে সেটা ছেড়ে দিল ওষুধটা। প্রায় এরকম রোগী দেখা যায়। আবার অনেকে করে যেটা
ওষুধ খাচ্ছে, প্রেশার নর্মাল হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, আবার যখন অনেকের একটা কনসেপশন আছে যে ঘাড় ব্যথা করবে প্রেশার বাড়লে বা মাথা ব্যথা হয়, এটা খুব প্রচলিত আছে আমাদের ইয়েতে। এরকম ঘাড় ব্যথা মাথা ব্যথা হলে আবার প্রেশার ওষুধটা খাচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে। এই ব্যাপারগুলো আমাদের সোসাইটিতে খুব চালু আছে। তো এইগুলোর জন্য এই জন্য যেমন একটা হলো যে রোগী যখন আসতেছে, যে কথাটা শুরুতে বললেন যে কাউন্সিলিং এর অভাব। জি আমরা রোগী যখন আসতেছে, রোগী সিমটম নাই কিন্তু উচ্চ রক্তচাপ ধরা পড়লো, এটা ফিজিশিয়ান এন্ড থেকে তাকে কাউন্সিলিং করা বলা উচিত। আপনি তো নিয়মিত ওষুধ না খান, তাহলে দীর্ঘমেয়াদে আপনাকে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক আর কিডনির সমস্যা হওয়ার সুযোগ, সমস্যা তৈরি হতে পারে। শুধু আপনি নিয়মিত ওষুধ খাবেন, এটার দিক থেকে আমাদের তাদেরকে অ্যাওয়ার্ড করে দেওয়া। আর একটা হলো যেটা ওই যে রোগীরা ওয়েট করে যে আমার মধ্যে হয়তো মাথা ব্যথা নাই, আমার উপসর্গ নাই, সুতরাং আমার মনে হয় উচ্চ রক্তচাপ নাই, অথবা আমার মনে হয় উচ্চ যেটা আছে যে ডায়াগনোসিস যেটা হয়েছে সেটা হলো ডায়াগনোসিস না। আবার হলো আবার হয়তো সিমটম নিয়ে আসলো, সিমটম নিয়ে আসার পরে তাকে উচ্চ রক্ত ওষুধ দেওয়া হলো, দেওয়ার পরে সে ফার্মেসি বা কোথাও যে প্রেশার মাপলো, আপনি তো নর্মাল আসলো, এগুলো আপনার তো উচ্চ রক্তচাপই নাই, আপনি কেন ওষুধ খাচ্ছেন? তাহলে রোগীকে এটাও বলে দেওয়া যে আপনি যে ওষুধ খাচ্ছেন, ওষুধ প্রেশার আর ওষুধ এটাকে রক্তচাপ ধরে রাখবে, আপনি আবার ছেড়ে দিবেন, আবার বাড়তে শুরু করবে, সেই জন্য আপনাকে নিয়মিত ওষুধ খেতে হবে। তার মানে সচেতনতা কেবল রোগীর থাকলে হবে না, আমাদের তাদের যে ফার্স্ট হ্যান্ড অনেক সময় যারা যেটা বললেন ফার্মেসিতে, যে ওদেরও জানতে হবে যে কিভাবে কোন সিচুয়েশনে ব্লাড প্রেশারটা মেজার করতে হয়, এবং সে তার রোগীটাকে কিভাবে তার পরামর্শটা দেবে সেটাও তাদের জানা থাকতে হবে। বোথ এন্ডে থাকতে হবে তার সচেতনতা, হ্যাঁ সবারই থাকতে হবে। আচ্ছা, একটা পেশেন্ট, আমরা অনেক সময় বলি না সবসময় তো পেশেন্ট আমাদের কাছে সব প্রতিদিন আসতে পারবে না, টার্গেট প্রেশারটা কি হওয়া উচিত? আচ্ছা, টার্গেট প্রেশার হলো যে রোগীকে বলে দেওয়া উচিত আপনার রক্তচাপ 130/80 বা 85 এর নিচে রাখবেন আপনি। এটা হতে পারে তার কিডনির সমস্যা হোক বা যে কোনো সমস্যা হোক, তার স্ট্রোক করছে বা যে কোনো, মোটামুটি একটা বলে দেয় আপনার উচ্চ রক্তচাপ 130/80 বা 85 রাখলে আপনার জন্য ভালো। যদি একটু কমার কথা বলে এখন, কিন্তু এখন মোটামুটি 130/80-85 এর নিচে রাখতে হবে। অনেক সময় দেখা গেল যে সে একটা পিল মিস করলো, রাতে একটা ডোজ ছিল, সে ভুল করে খেলো না, তাহলে তার করণীয়টা কি হবে? আচ্ছা, এখন এই ক্ষেত্রে এরকম যে এটার ব্যাপারে খুব স্ট্রিক্ট আসলে হওয়ার কোনো ইয়া নেই যে আপনি মিস করছেন একটা দুটা মিস, খুব ক্ষতি হয়ে গেছে জিনিসটা তা না। ওনার পরবর্তী যে ডোজ আছে সেই ডোজে খেলেই হবে। কারণ হলো উচ্চ রক্তচাপের একটা বা দুইটা পিল মিস হয়ে গেলে বা এক দুদিন মিস হয়ে গেলে এটা আসলে খুব বেশি ক্ষতিকর ইয়া হয় না। দীর্ঘমেয়াদী যদি মিস না হয়, সপ্তাহ বা 2-3 সপ্তাহ না হলে সাধারণত, কেন ওষুধের অ্যাকশন কিছুদিন থাকে আর কি, এই কারণে রোগী যদি মিস হয় বলে তো মিস হলো, আপনি পরবর্তীতে ভয় পাবেন না, কিন্তু পরের দিন আপনি অনেক সময় ওষুধ খাওয়া অবস্থায় দেখা যায় যে পেশেন্টের প্রেশার কোনো একটা কারণে বেড়ে গেল, আমরা বলি যে শুধু ওষুধ খেলে হবে না, আপনাকে আপনার স্ট্রেস কমাতে হবে, আপনাকে ভালো ঘুম হতে হবে। ঘুম, স্ট্রেস এবং ড্রাগ, এই তিনটা যদি ব্যালেন্স করা যায় তাহলে প্রেশারটা খুব ভালো কন্ট্রোলে থাকে। তো অনেক সময় দেখা গেল যে ওষুধ খাওয়া অবস্থায়ও পেশেন্টের প্রেশারটা বেড়ে গেল, তখন তার করণীয়টা কি হবে? আসলে প্রেশার ওষুধ সে খাচ্ছে, মোটামুটি সবসময় দেখা যাচ্ছে কন্ট্রোলে আছে, হঠাৎ করে কোনো কারণে প্রেশার সার্চ করলো, বেড়ে গেল। এখন এই জিনিসটা হঠাৎ করে বেড়ে যায়, ইউজুয়ালি সাধারণত কেন বাড়ে? এই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যদি রোগী বিশেষ করে স্ট্রেস, যেটা আলোচনা হলো যে স্ট্রেস যদি থাকে বা কোনো কোনো বিষয় নিয়ে সে কোনো টেনশন করতেছে, তাহলে প্রেশারটা বাড়তে পারে। এখন এই যে টেনশন করলে হঠাৎ করে প্রেশার বাড়তেছে, এবং এটা যদি মোটামুটি যে ডায়াগনোসিস আছে যে আপনি কোনো স্ট্রেস আছে কিনা, এই ক্ষেত্রে আসলে কোনো আমাদের ওষুধের ডোজ আসলে এক্সট্রা বাড়ানোর কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে একটু কাউন্সিলিং এবং কিছু এনজিওলাইটিক বা স্ট্রেস কমানোর ওষুধ দিলে আসলে সেক্ষেত্রে সহজে তার প্রেশার আবার কন্ট্রোলে হতে পারে। কোনো ক্ষেত্রে রোগী আবার এই ক্ষেত্রে বলে যে স্যার হঠাৎ করে প্রেশার বেড়ে গেছিল, আমি একটু ওই তেঁতুলের ঘুমে বা তেঁতুলের একটু পানি খেলাম, আমার প্রেশার কিছুক্ষণ পরে নর্মাল হয়ে গেল। সুতরাং এটা আসলে ওইটা ওই স্ট্রেসের জন্য বাড়ছে, এটা ওর রোগের কারণে বাড়ে না। ডাক্তারের কাছে ভিজিট করবে কি কি সিম্পটম গুলো দেখলে যে তার প্রেশারও বেড়েছে, সাথে কি সিম্পটম হলে সে তড়িৎ গতিতে হাসপাতালে আসবে? যে দেখা যাচ্ছে যে তার হলো এই প্রেশার বাড়তি আছে এবং কয়েকদিন ধরে বাড়তি আছে, এক। 2 নাম্বার, তার সিম্পটম ডেভেলপ করছে, এর মধ্যে তার চোখে দেখতে কোনো সমস্যা হচ্ছে, অথবা তোর কোনো অংশ তাকে একটু দুর্বল বা মনে হচ্ছে, অথবা প্রচন্ড তার হেডেক হচ্ছে, এই সব ক্ষেত্রে অবশ্যই সে পরামর্শ নেবে। সেটাই, ধন্যবাদ আপনাকে। এই বিষয়গুলো জানা থাকলে আসলে আমাদের জন্য খুব সহজ হয় যে দৈনন্দিন জীবনে, কারণ প্রতিদিনই একটা রোগীর পক্ষে চিকিৎসকের শরণাপন্ন হওয়া সম্ভব হয় না। সেই জন্য চিকিৎসক হিসেবেও আমাদের দায়িত্ব আছে যে রোগীকে বুঝিয়ে বলা কোন সিচুয়েশনে সে কিভাবে ওভারকাম করতে পারবে বা কখন আমাদের কাছে জরুরি ভিত্তিতে আসতে পারবে। ধন্যবাদ।